গুড মর্নিং। চলে এলাম হিমাদ্রি ফ্যালকনের নতুন একটা ভিডিও নিয়ে এবং একটা গাড়ির ভিডিওর সিরিজেরই আরেক নতুন পর্ব, যেখানে প্রচুর মানুষের, আমার চেনা পরিচিতদের মধ্যে অনেকের একটা স্বাভাবিক সাধারণ প্রশ্ন, একটা এন্ট্রি লেভেলের গাড়ি কি কেনা যায়। আমি যদি প্রথমবার বায়ার হই, অথবা আমি যদি এমন একজন ক্রেতা হই যে আমি এই ধরনের ডেপ্রিসিয়েশন ভ্যালুর কোনো প্রোডাক্টে একগাদা টাকা খরচা করব না, কিন্তু আমার একটা গাড়ি চাই, মাথায় একটা ছাদ থাকবে, 4টে দরজা জানলা থাকবে, একটা এসি থাকবে, 4টে থেকে 5টা মানুষ আমার পরিবারের সবাই মিলে একসঙ্গে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যেতে পারবে, তো আমি কোন গাড়িটি কিনব। তো এই নিয়ে আজকের আমার ভিডিও, যে থাম্বনেল দেখে আপনারা জানতে পেরেছেন 5 লক্ষের মধ্যে নতুন কি গাড়ি আমি কিনতে পারি। ভারতীয় মার্কেটে এই মুহূর্তে অপশান কম, যে কটা অপশান আছে তার মধ্যে থেকে কোনটা আপনার জন্য সব থেকে উপযোগী, হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হতে পারে। এটা যা আমি এই ভিডিওতে বলবো তা পুরোপুরি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। আপনারা অবশ্যই ট্যালি করে নেবেন, এবং যে কোনো গাড়ি কেনার আগে আমি বারবার বলবো সেই গাড়ি সম্পর্কে বিভিন্ন রিভিউ আপনারা নেবেন, এবং অবশ্যই টেস্ট ড্রাইভ করে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। চলুন ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমরা 5 লক্ষের মধ্যে কি গাড়ি কিনতে পারি। প্রথমেই একদম কোনো এদিক ওদিকের কথা না বলে স্ট্রেট 3টে গাড়ির নাম বলছি। এটা ছাড়া 5 লক্ষের মধ্যে এই মুহূর্তে ভারতীয় বাজারে অপশান নেই। সেই 3টে গাড়ি, প্রথম রেনোর কুইড 1 লিটার, দ্বিতীয় মারুতি অল্টো K10 এবং তৃতীয় মারুতি এসপ্রেসো। এই 3টে গাড়ি আপনারা পাবেন বেস মডেল, যেখান থেকে এন্ট্রি লেভেল শুরু হচ্ছে, তা বিলো 5 লাখ। এবার এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা স্টেট টু স্টেট, শহর থেকে শহর, এমনকি শোরুম থেকে শোরুম অবধি ভ্যারি করে। যদি আপনারা খুব ভালো একটা বার্গেনিং করতে পারেন, বিষয়টা কি তা নিয়ে আমি কিছুটা আমার যে পুরনো গাড়ির সিরিজগুলো আছে তার মধ্যে যদি আপনারা সেগুলো দেখে থাকেন, তার মধ্যে 1-2টি সিরিজে আলোচনা করেছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমার গাড়ির সিরিজে i20 বা আমি পাঞ্চে যে রিভিউ করেছিলাম, সেখানে জানিয়েছিলাম যে বার্গেনিংগুলো কিভাবে হয় শোরুম টু শোরুম, আপনারা একদম বেস্ট প্রাইসটাকে বার করে আনতে পারেন। কিন্তু এই যে 3টে গাড়ির নাম আমি নিলাম, এই 3টে গাড়ি আপনারা বিলো 5 লাখ অন রোড আপনারা আজকের দিনে কিনতে পারবেন। এবার এই 3টে গাড়ির কি কি বৈশিষ্ট্য, একেবারে লেন্থ থেকে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে, হাইট থেকে, ইঞ্জিন স্পেসিফিকেশন থেকে ইত্যাদি সবকিছু গুগলে অ্যাভেলেবল। তো প্রত্যেকে সেটা দেখে নেয়। আমি এখানে শেয়ার করছি শুধু আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা, যেটা হয়তো নেওয়ার ক্ষেত্রে বা গাড়িটাকে নিয়ে ভাবার ক্ষেত্রে আপনাদের সাহায্য করতে পারে। দেখুন, আমি বসে আছি আমার নিজের এই পুচকে প্রিয় অল্টোতে, 800 সিসির অল্টো। আমার গাড়ি পুরোনো মডেল, এটা তো ডিসকন্টিনিউ হয়ে গেছে, এবং এই মডেলটাই ব্যক্তিগতভাবে বাইরে থেকে আউটলুকে এটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ। এবার দেখাটা তো ভ্যারি করে, মানুষের সঙ্গে মানুষের পছন্দ অপছন্দ ভ্যারি করে। অল্টোর এই মডেলটি আমার খুব বেশি মাত্রায় পছন্দের, শেপটার কারণে। যাই হোক, এটা তো অন্য প্রসঙ্গ। তো একটা 800 সিসির এন্ট্রি লেভেলের গাড়িতে বসে আছি আমি, পেছনের সিটে বসে আছি। যদি এইটুকুটাই আপনারা বিচার করেন, আমি মোটামুটি 5'9", 9.5 এরকম হাইটে, আমার মাথার ওপর এখনো এতখানি স্পেস, তথাকথিত থাই সাপোর্টও যে খুব একটা খারাপ তা বলতে পারছি না। আমি এখানে কি আশা করতে পারি এটা এন্ট্রি লেভেলের গাড়িতে। আর যা জায়গা আছে, পেছনের সিটে 3জন, হ্যাঁ একটু চাপাচাপি হয়। যদি সেই 3জন একটু হেলদি হন তাহলে তো একটু মুশকিল, নচেত যদি 3জন আমারই মতো একটা সাধারণ চেহারার হন, তারা 3টে লোক মিলে শহরের মধ্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় আপনারা যেতে পারেন। তার সামনে দুটো তো কমফোর্টেবল সিট। তো যে কোনো এন্ট্রি লেভেলের গাড়িতে এই মুহূর্তে যে 3টে গাড়ি কথা বললাম, সেই 3টে গাড়িতেই আপনারা যে স্পেস পাবেন, সেই গাড়ির ভেতরের স্পেস এর তুলনায় বেশ কিছুটা বেশি। তো এদের প্রত্যেকেরই যে হেডরুম তা এর থেকে বেশি, যে লেগ স্পেস এর তুলনায় একটু বেশি। আর এখন গাড়িগুলোতে তো আপনার একটা হেড সাপোর্টও, ছোট কিন্তু একটা হেড সাপোর্টও আসে, তাই এর তুলনায় আপনি বেশি স্পেস পাবেন। ন্যাচারালি অ্যাসপিরেটেড 3 সিলিন্ডার 1 লিটারের এই 3টে গাড়ির ইঞ্জিনেরই যে ইঞ্জিন পাওয়ার বা বিএইচপি, তা কম বেশি 2-3 বিএইচপি কম, সামান্য নিউটন টর্ক
যৎসামান্য একটু ডিফারেন্সেস রয়েছে। আলাদা করে রেনোকে নিয়ে যদি আমি বলি, রেনোর গাড়িটি দেখতে এই তিনটে গাড়ির তুলনায় সম্ভবত সব থেকে অ্যাট্রাকটিভ। আমি আবার বলছি, গাড়ির লুকস বহিরঙ্গের যে সমস্ত সেগুলো ভ্যারি করে, কারুর এটা পছন্দ কারুর ওটা পছন্দ, কিন্তু ওভারঅল রেনোকে দেখে, রেনোর কুইটকে দেখে ধারণাই নেওয়া যায় না বাইরে থেকে যেটা একটা 1 লিটার ইঞ্জিন, এত বড় সড়ো একটা গাড়ি। ইনফ্যাক্ট বুট স্পেস, আমাদের ছোট গাড়িতে একটা বড় সমস্যা বুট স্পেস, আমার অল্টোতে যেমন বুট স্পেস খুবই কম, রেনোর বুট স্পেসও এই তিনটে সেগমেন্টে বাকিদের থেকে বেশি। শুধু তিনটে সেগমেন্টে কেন, এর থেকে বড় সেগমেন্টের গাড়ির তুলনাও কিন্তু রেনোর বুট স্পেস বেশি। তো এটা রেনোর একটা অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ মানে আমরা যারা ফ্যালকনের সঙ্গে যুক্ত, যারা জানেন আমি কি ধরনের ট্যুর করি, তো আমরা যারা একটুখানি অফবিট ট্যুর করি, একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ম্যাটার করে। তো রেনো কুইটের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও 184 mm, যেটা ভেরি ভেরি ডিসেন্ট এবং খুব কাজে লাগে। তা সত্ত্বেও রেনোর এই ধরনের মাস্কুলার লুক, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, বড় চাকা, বুট স্পেস বিশাল, ভেতরে স্পেস K10 বা এসপ্রেসোর তুলনায় বেশি, ভেতরের ইন্টেরিয়ারের কোয়ালিটি অন্য ধরনের, আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে। তা সত্ত্বেও রেনো কুইডের বিক্রি মাসে প্রবাবলি 1000 কি 1000-এর কম, এতটা কম। তো এর কারণ একটাই, এর কারণ যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হলো রিলায়েবিলিটি। আপনি যখনই একটা গাড়ি কিনবেন, আমরা কোনো সাধারণ মানুষ যখন একটা গাড়ি কিনি তখন আমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসে যে গাড়িটার আফটার সেল সার্ভিস, গাড়িটাকে পরবর্তীকালে আমরা যদি বিক্রি করি আমরা তার ফেয়ার ভ্যালু পাবো কিনা, গাড়িটা আমাকে রাস্তায় কোনো প্রবলেমের মধ্যে ফেলবে কিনা, অর্থাৎ একটা নির্ভরযোগ্যতার প্রশ্ন। এই নির্ভরযোগ্যতার প্রশ্নে রেনো কোথাও একটা মার খেয়ে যাচ্ছে। কেন আমার ঠিক জানা নেই, আমি এই ব্যাপারে বলতে পারবো না, কারণ রেনোর এই কুইট গাড়িটা প্রায় 10 বছর কি আরো বেশি হতে চলেছে ভারতীয় বাজারে চলছে, এবং যারা গাড়িটা চালাচ্ছেন তাদের সঙ্গে যে খুব বড় ইস্যু হয়েছে আমি এরকম কথাও বলতে পারি না। হ্যাঁ, কিছু বেসিক প্রবলেম আছে। প্রবলেম সেটা হলো যারা মারুতি চালান বা হুন্ডাই চালান, তারা যে গাড়ির মধ্যে স্মুথনেস পান সেটা রেনোতে নেই। BS6 ফেস টু ইয়েতে গিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে দেখেছি, ফেস 2 রেনোতে ভাইব্রেশন প্রায় 9 বরাবর, আগে ভাইব্রেশন বেশ ভালো ছিল, কিন্তু গিয়ার শিফটিং বলুন বা গাড়ির টানের কথা বলুন, K10 আর এসপ্রেসোর তুলনায় এখনো সে বেশ কয়েক কদম পিছিয়ে। এত তো গেল গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, যিনি নতুন চালাচ্ছেন তিনি হয়তো তফাৎ হয়তো সেভাবে উপলব্ধিও করতে পারবেন না, কিন্তু যদি আপনারা টেস্ট ড্রাইভ নেন এই কথাটা মানে আপনারা বুঝতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এরপরে যে রিলায়েবিলিটি, যে রেনোর আফটার সেল সার্ভিস, মেকানিক, তার সার্ভিস সেন্টার কোথায় কোথায় আছে, আপনাকে ওই ম্যাপ নিয়ে খুঁজতে বসতে হবে। যেখানে মারুতি সার্ভিস সেন্টার ভারতের যে কোনো প্রান্তে, এবং যে কোনো মেকানিক মারুতির যে কোনো কাজ আপনাকে এমনি বলেই করে দেবে। গাড়িটা এত বছর ধরে ভারতের মার্কেটে আছে, প্রতি মাসের বিক্রির যে ডেটাটা আছে সেটা দেখলেই মাথা খারাপ হয়ে যায় যে এত লোকের নির্ভরযোগ্যতার যে জায়গাটা সেটা মারুতি এত সুন্দরভাবে ধরেছে আফটার সেল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। তাই রেনোকে এখানে অনেকেই কনসিডার করছেন না। আর আরেকটা ব্যাপার, রেনোকে যদি আপনি একটা নির্দিষ্ট সময় রাখার পর বিক্রি করতে চান, আপনি সেই দামটুকুও পাবেন না। এমনি তো পুরোনো গাড়ির দামের আজকাল যা অবস্থা হয়েছে তা তো যত কম বলে যায় তত ভালো, কিন্তু রিসেল ভ্যালুর ক্ষেত্রে যে নির্ভরযোগ্যতার জায়গা মারুতি বা হুন্ডাই আপনাকে দেয় তা রেনো আপনাকে দিতে পারবে না। তাই এক্ষেত্রে রেনোকে নিতে গেলে শুধু বহিরঙ্গ দেখলেই হবে না বা তার ইন্টেরিয়ারের দিকে তাকালেই হবে না, তার রিলায়েবিলিটির ক্ষেত্রে যে প্রশ্নটা আসছে সেটাকে অবশ্যই কনসিডারে করা উচিত বা মাথায় রাখা উচিত। এবারে চলে আসি হটকেক সব থেকে বেশি বিক্রি অল্টো K10 এবং এসপ্রেসোর মধ্যে আলোচনা। প্রথমেই জানিয়ে রাখি, অল্টো K10, এসপ্রেসো এই দুটোই অ্যাকচুয়ালি সেমি গাড়ি বলতে, যদি আমি বাইরের আবরণটাকে সরিয়ে দিই, তার যে K সিরিজ ন্যাচারালি অ্যাসপিরেটেড 3 সিলিন্ডার 1 লিটারের ইঞ্জিন, সেটা অল্টোতেও যেটা আসে, এসপ্রেসোতেও সেটা আসে, মজা হচ্ছে সিলারিওতেও সেটা আসে, আবার 1 লিটার ইঞ্জিনের ওয়াগনার তাতেও ওই একই ইঞ্জিন আসে। শুধুমাত্র কসমেটিক্স চেঞ্জেস, বাইরের কিছুটা বডি শেল, ভেতরের কিছুটা ধরুন তথাকথিত ফিচার্স, কিন্তু গাড়িটা সেম। কিন্তু এন্ট্রি লেভেলে 5 লাখের মধ্যে আপনি সিলারিও পাবেন না আর ওয়াগনারও পাবেন না। তাই জন্য আজকের এই ভিডিওতে আমরা ওই দুটো গাড়িকে আলোচনা থেকে একটু বাদ রাখলাম, রেখে আমরা যদি K10 আর এসপ্রেসো নিয়ে আলোচনা করি,
তাহলে কেটেন আর এসপ্রেসোর মধ্যে বেস মডেলে দামের তফাৎ খুব অল্পই, 17,000 থেকে 20,000 মেরে কেটে। এসপ্রেসোর ক্ষেত্রে যেটা বড় সুবিধা সেটা হলো এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যদিও বর্তমান কেটেন প্রায় 168 170 mm এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিচ্ছে, সেখানে এসপ্রেসো 180 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিচ্ছে, যেটা খুবই ভালো যে কোনো উঁচু নিচু রাস্তা, এবড়ো রাস্তা, কিছুটা অফ রোডিং এর জন্য নিচে বডিতে লাগার, আন্ডার বডিতে লাগার সম্ভাবনাটা অনেকটা কমে যায় প্রথমত। দ্বিতীয়ত এসপ্রেসোর একটা বড় সুবিধা হচ্ছে এটাকে মারুতি ক্লেম করছে ভারতের মিনি এসইউভি বলে। বিষয়টা একটু হাস্যকর আমার কাছে, এসইউভি অন্য ধরনের, কিন্তু স্টিয়ারিং এ বসে একটা কমান্ডিং পজিশন বা একেবারে বনেট টু বনেট দেখা, একটু উঁচু ভাবে বসা, এটার পুরো ফিলিংটা এসপ্রেসোতে আসে। আর বাইরে থেকে দেখলে গাড়িটাকে যতটা ছোট মনে হয়, ভেতরে বসলে কিন্তু আপনি ফিল করতে পারবেন না যে গাড়িটা সত্যি এতটা ছোট। একটু আশ্চর্য লাগবে যে বাইরে থেকে একটা পুচকে একটা গাড়ি। এটা কিন্তু আমি বলছি অল্টো কেটেনের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কেটেনও কিন্তু ব্যাপারটা একই, যে বাইরে থেকে দেখলে একটা অত্যন্ত ছোট পুচকে একটা গাড়ি, অথচ ভেতরে ছোট গাড়ির মধ্যে ডেফিনেটলি এগুলো তো কোনো বড় গাড়ি না, একটা এন্ট্রি লেভেলের গাড়ি। হ্যাঁ, তা সত্ত্বেও ভেতরে যে স্পেসটা দিয়েছে সেটা একটা ছোট ফ্যামিলির জন্য গুড এনাফ, ভালো, ডিসেন্ট। মানে আপনি মনে হবে না যে খুব চাপা চাপা দম বন্ধ হয়ে আসছে, এই কোনো গাড়িতেই আপনি এটা ঠিক ফিল করতে পারবেন। তো এখানে এই গাড়িগুলো একটা বৈশিষ্ট্য এই সবকটা গাড়ির সেগমেন্টেই। এবার কেটেন আর এসপ্রেসো এদের মাইলেজও মোরাললেস কম বেশি। আপনি কেটেনে একটু বেশি, মানে হাই রোডে গেলে 1-1.5 কিলোমিটার তো বেশি পাবেন, আর সিটির মধ্যে এসপ্রেসোর তুলনায় আপনাকে বেশি দেবে, কেননা এর লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এসপ্রেসোতে যেহেতু একটু উঁচু গাড়ি, একটু বডি রোল সামান্য আছে, অবশ্যই আছে। আপনি হাই রোডে চালালে এসপ্রেসোতে একটা হালকা বডি রোল বুঝতে পারবেন, কারণ গাড়িটা উঁচু। ফলে তার স্টেবিলিটিটা, যেটা হাই স্পিড স্টেবিলিটি, সেটা K10 এর নিরিখের তুলনায় একটু কম, এটা আমাকে বলতে হবে এসপ্রেসোর ক্ষেত্রে। এটা যদি আপনারা হাই রোডে চলেন তাহলে আপনারা এটা কনসিডার করতে পারেন। আবার অন্যদিকে ওর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা ওর যে কমান্ডিং পজিশন বা বনেট টু বনেট দেখা, এগুলো কিন্তু একটা এক্সট্রা আপনার একটা মাইলেজ আপনাকে দেবে যখন আপনি লং ট্যুরে যাবেন বা কিছুটা অফ রোড করবেন, সেখানে আবার এসপ্রেসো একটু এগিয়ে। তাই নেওয়ার ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে আপনার অ্যাকচুয়াল গাড়িটা চালাবেন কোথায়, আপনার রিকোয়ারমেন্টটা। আপনি যদি মনে করেন গাড়ি নিয়ে শহরে চালাবেন এবং কখনো দীঘা পুরী যাবেন, আপনার অল্টো কেটেন গুড এনাফ। ইনফ্যাক্ট যেখানে খুশি যেতে পারেন। আমি দীঘা পুরী কথা কেন বলছি, আপনারা যারা ফ্যালকনের সঙ্গে যুক্ত তারা জানেন যে আমার এই 800 সিসির মিনি হাল্ককে নিয়ে আমি অলরেডি 2বার লাদাখ গেছি, এবং লাদাখ 2.0-তে জান্সকারে পূর্ণে যাওয়ার পথে যেখানে আমার গাড়ি আটকে ছিল, যেখান থেকে আমার গাড়িকে ঠেলে বার করতে হয়েছে, সেখানে একটাই কারণ ছিল, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম ছিল, পাথর ছিল এবং আমার মোমেন্টামকে আমি লুজ করে ফেলেছিলাম। সেখানে লোকাল যিনি আমার গাড়িটিকে রেস্কিউ করে আমাদের এগিয়ে নিয়ে পথ দেখিয়ে নিয়ে গেছিলেন, তার গাড়িটাও ছিল অল্টো কেটেন। তাই অল্টো কেটেন বা অল্টো কি করতে পারে এটা যারা চালাতে পারে তারা জানে। অ্যাকচুয়ালি যে কোনো গাড়ি, প্রত্যেক গাড়িরই যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী তাকে যদি ঠিকমতো চালানো যায় সে যে কোনো রাস্তায় চলতে সক্ষম। কিন্তু তা সত্ত্বেও কিছু বেসিক প্রশ্নটা মানুষের মধ্যে থাকে যে কোন গাড়িটাকে আমি কনসিডার করি। তো সেক্ষেত্রে এই 3টে গাড়ির মধ্যে যদি আমি বেয়ার মিনিমাম সাম আপ করি, তাহলে অ্যাটলিস্ট এটা বলা যায় যে মারুতিটা নিয়ে আপনি নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবেন, কেননা এর আফটার সেল সার্ভিস বা মেনটেনেন্স খুবই কম। এবার দেখুন, যন্ত্র একটা মেশিন, সে কোথাও একটা বিগড়তে পারে, কিন্তু ওভারঅল আপনি যদি রাস্তাও দেখেন চলাফেরার পথে যে পুরনো মারুতি চলছে, দেখবেন তার না সেই অর্থে ধোঁয়া বেরোচ্ছে, না তার ইঞ্জিনে কোনো বড় ধরনের আওয়াজ পাচ্ছেন, বা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কিরকম। আরো একটা ব্যাপার, সেটা হলো যখনই গাড়ি নিয়ে আপনারা কনসিডার করবেন, ভাববেন, আপনারা লোকাল বিভিন্ন মেকানিক্সের সঙ্গে কথা বলবেন, যারা ধরুন মেকানিক রাস্তায় কাজ করছেন গাড়ি নিয়ে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আপনি হয়তো চেনেন এই মেকানিকটা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের জিজ্ঞাসা করবেন, তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, এবং তারা ঠিকঠাক বললে তাদের কাছ থেকে জানতে পারবেন যে মেকানিক্সরা বেশিরভাগই মারুতি, হুন্ডাই এই গাড়িগুলোর কথা বলে। একটা তো কারণ, ধরুন এই গাড়িগুলো এনাদের কাছে বেশি আসে, এনারা গাড়িটার সঙ্গে কাজ করতে করতে ইউজড হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক
যে এই গাড়িগুলোর প্রবলেম তুলনামূলক কম বলেই এরা এতটা নির্ভরযোগ্য ব্র্যান্ড এবং এদের গাড়ির বিক্রি সবসময় অন্য গাড়ির নিরিখে বেশি, এটা একটা কারণ। তাই আপনারা কনসিডার করার সময় এই ব্যাপারগুলোকে অবশ্যই মাথায় রাখবেন। আজকের এই আলোচনাকে যদি আমি একটা উপসংহারে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আমার সামনে যদি 3টে গাড়িকে দাঁড় করানো থাকে তাহলে লুক ওয়াইজ আমি কুইডের দিকে যাব। কিন্তু যদি আমি খুব ঠান্ডা মাথায় প্রতিটি গাড়ির ইতিহাস, তার পারফরমেন্স এবং ভ্যালু ফর দ্য মানি, আমার কষ্টের পয়সাটা কোথায় দিলে আমি তুলনামূলক একটু মনে করতে পারি যে আমার টাকাটা ঠিক জায়গায় খরচা হয়েছে, তাহলে আমি অবশ্যই মারুতির দিকে যাব। কিন্তু আমি এখানে নাম নিলাম কুইড, মানে বেসিক্যালি ওটা ছাড়া অপশনে গাড়ি নেই, আর এখানে নাম নিলাম মারুতি। এখানে আপনার দুটো অপশন আছে, কেটেন আর এসপ্রেসো। এবার এই কেটেন আর এসপ্রেসোর মধ্যে যদি তুলনাটা নিই, তাহলে ব্যক্তিগতভাবে আমি নিজেও একটু হয়তো কনফিউশনের মধ্যে থাকবো, কারণ ব্যক্তিগতভাবে এসপ্রেসো কেটেনের নিরিখে আমার কাছে এক কদম হলো এগিয়ে থাকবে। কেননা আমি যে ধরনের গাড়িকে ব্যবহার করি বা যে ধরনের অফ রোড করে থাকি, তাতে আমার কাছে সবসময় একটু হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি প্রেফার পাবো, যাতে আমি কোনো ধরনের অফ রোড বা যদি বোল্ডারের কিছুটা অংশ থাকে, যাতে আমি খুব সহজে সেটাকে বার করে নিতে পারি। তো সেক্ষেত্রে এসপ্রেসো ব্যক্তিগতভাবে আমার কাছে একটা ভালো চয়েস হবে। এবার আপনাদের কাছে যদি মনে হয় যে রাখার জায়গা কেটেন এসপ্রেসোর তুলনায় অল্প একটুখানি লেন্থে ছোট, তো যদি মনে হয় রাখার জায়গার ক্ষেত্রে একটা কলকাতা শহর বা যে কোনো শহরে ঘন জনবহু বসতিপূর্ণ অঞ্চলে পার্কিং একটা খুব বড় সমস্যা, অনেকের বাড়িতে গ্যারেজ ছোট, সেক্ষেত্রে আপনার কেটেন আর এসপ্রেসো থেকে খুব একটা তফাৎ হবে না। যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা কেটেনের দিকে আসতে পারেন। দুটো গাড়িরই পারফরমেন্স মোর অর লেস সেম, দুটো গাড়ির মাইলেজ মোর অর লেস সেম, কিন্তু কেটেন এসপ্রেসোর তুলনা আপনাকে একটু বেশি মাইলেজ বার করে ডেফিনেটলি দেবে। তো সেক্ষেত্রে আপনার নিজস্ব চয়েস এবং আপনারা গাড়িকে কিভাবে ব্যবহার করতে চান। আর হ্যাঁ, একটা তো দেখার ব্যাপারও আছে, এটা ভ্যারি করে কারু, কারণ এসপ্রেসো এমন একটা লুকের কারু খুব পছন্দ, কারুর একেবারেই পছন্দ নয়। তো যদি আপনাদের এসপ্রেসোর লুক ভালো লাগে, আপনারা এসপ্রেসোতে যেতে পারেন। পরবর্তীকালে এসপ্রেসোতে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর মডিফিকেশন করে নিতে পারবেন। আরেকটা কথা, যে বেস মডেলের কথা বলছিলাম, এই যে বেস মডেলের সঙ্গে কোনো গাড়ির বেশিরভাগ ক্ষেত্রে যদি ইঞ্জিনটা এক থাকে, বেস মডেলের সঙ্গে টপ মডেলের কিন্তু কোনো গাড়ির ভেতরে, মানে যাকে বলা হয় গাড়ির সোল, আত্মা, তার সঙ্গে কোনো তফাৎ হয় না। যদি ইঞ্জিনটা আলাদা হয়, যদি ধরুন একটা টার্বো দিয়ে দিল, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট, কিন্তু ইন জেনারেল বেস মডেলের সঙ্গে টপ মডেলের, এই ধরুন অল্টো কেটেনের কথাই বলছি। ও আরেকটা কথা, সরি, এটা আমি বলতে ভুলে গেছিলাম, অল্টো কেটেন এখন বেস মডেল থেকেই 6টা এয়ার ব্যাগ সেফটি ফিচারের স্ট্যান্ডার্ড করে দিয়েছে। এটাকে আপনারা কনসিডার করতে পারেন, যেখানে এসপ্রেসোতে 2টো এয়ার ব্যাগ আছে, আর কুইডেও সম্ভবত দুটো এয়ার ব্যাগ তো দিচ্ছেই, আর অল্টো কেটেনে কিন্তু 6টা এয়ার ব্যাগ স্ট্যান্ডার্ড ফিচার করেছে। বেস মডেল থেকে টপ মডেল আপনারা 6টা এয়ার ব্যাগ পাবেন। ফলে অল্টো কেটেনের যে নিরাপত্তার একটা ব্যাপার ছিল, সেটা কিছুটা হলো একটা মানসিক সান্ত্বনার প্রলেপ তো ডেফিনেটলি পড়বে, যে 6টা এয়ার ব্যাগ করেছে। ব্যক্তিগতভাবে আমার ধারণা খুব দ্রুত মারুতি তার সবকটা গাড়িতেই 6টা এয়ার ব্যাগ ইন স্ট্যান্ডার্ড, মানে বেস মডেল থেকে আসতে শুরু করবে, এরকম শুনেওছি, কিন্তু পুরো খবর তো বলতে পারবো না, ভেতরের খবর তো আমরা সাধারণ মানুষ জানতে পারি না। কিন্তু আমার মনে হয় যে খুব দ্রুতই মারুতির অন্যান্য গাড়িতেও 6টা এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড আসবে। এই মুহূর্তে আপনারা অল্টো কেটেনে সেটা পাচ্ছেন, আপনারা সেটাও কিন্তু সেফটি ফিচার হিসেবে কনসিডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর আমার মূল বক্তব্য, যে আপনারা 5 লাখের মধ্যে ভারতে এই মুহূর্তে 3টে গাড়ি রয়েছে যেটা আপনাদের চয়েসের মধ্যে আসতে পারে। তার মধ্যে কার প্রতি, মানে কার দিকে আপনারা যাবেন, সেটা এবার আপনাদের ব্যক্তিগত যেটা অভিরুচি, তার সঙ্গে আপনারা যাবেন। কোনো গাড়ি হিসেবে খারাপ না, এটুকু বলতে পারি, কিন্তু ওই একই বললাম, ওই মানসিক সান্ত্বনা বা নির্ভরযোগ্যতা প্রশ্নে মারুতি রেনোর থেকে এখনো এক কদম, বেশ কয়েক কদমই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর কমেন্ট যদি করেন, আমি জানবো যে আপনাদের রিকোয়ারমেন্টটা কি, সেই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলোকে আনবো। আর সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে যদি আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করেন, তাহলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে। আর সাবস্ক্রিপশন এখনো অব্দি ফ্রি, আপনার তো পুরো ফ্রি, আর আমার জন্য একটা মোটিভেশনের কাজ করে, যে যতগুলো সাবস্ক্রিপশন মনে হয় যে
আরো একটু কাজগুলো করি, যাতে মানুষ যেগুলো জানতে চাইছেন আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু শেয়ার করি, কাজে একটা উৎসাহ আসে। তাহলে যদি আমাকে একটু উৎসাহ দিতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। খুব দ্রুত নতুন কোনো ভিডিওতে কোনো নতুন গাড়ির সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।